আসসালামু আলাইকুম। আজ ২৬শে আগস্ট ২০২৫ মঙ্গলবার। শুরু করছি চেঞ্জ টিভি প্রতিদিনের গল্প অনুষ্ঠান। দর্শক, আপনাদের সঙ্গে রয়েছি আমি আবিদ আজম। শুরুতেই সংবাদ শিরোনাম। শেষ রক্ষা পেলেন না ডাক্তার আব্দুন নূর তুষার, মুখোশ খুলে দিল জাসাস। মাহফুজ আলমকে অপদস্থ করার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি। রুবিন ফারহানাকে গ্রেফতারের দাবি এনসিপির। এবার বিস্তারিত। রক্ষা পেলেন না মিডিয়া ব্যক্তিত্ব ডাক্তার আব্দুন নূর তুষার। ফ্যাসিবাদের সেবা করেও হঠাৎ মুখোশ পাল্টে বিএনপি শিবিরে আশ্রয় নেয়ার অভিযোগ উঠেছে তার বিরুদ্ধে। এমনকি এহসান মাহমুদ নামের জনৈক সাংবাদিকের সহায়তায় বিএনপির তারুণ্যের সমাবেশেও বক্তা হিসেবে জায়গা করে নেন ডাক্তার আব্দুন নূর তুষার। তবে শেষ রক্ষা পেলেন না এই সোশ্যাল মিডিয়া অ্যাক্টিভিস্ট। অবশেষে তুষারের মুখোশ খুলে দিল বাংলাদেশ জাতীয়তাবাদী সামাজিক সাংস্কৃতিক সংস্থা জাসাস। সংগঠনটির কালচারাল ফ্যাসিস্টদের তালিকায় এবার স্থান পেয়েছেন ডাক্তার আব্দুন নূর তুষার। তুষার সহ সাংবাদিক মঞ্জুরুল আলম পান্না, সাংবাদিক আনিস আলমগীর, অভিনেত্রী শমী কায়সার, নায়ক সাকিব খান সহ অনেকের ছবি সম্বলিত ব্যানার নিয়ে এক প্রতিবাদের আয়োজন করে জাসাস। এ অনুষ্ঠানে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান অভিযোগ করেন, দেশের কিছু সংস্কৃতি কর্মী এখনও স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে। তিনি বলেন, যাদের সমাজকে সত্য, ন্যায় ও সৌন্দর্যের শিক্ষা দেওয়ার কথা, তারা আজ বিভক্ত হয়ে স্বৈরাচারী সরকারের পক্ষে দাঁড়িয়েছে। মঙ্গলবার দুপুরে জাতীয় প্রেসক্লাবের সামনে জাসাস আয়োজিত মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ মন্তব্য করেন। সেলিমা রহমান বলেন, আমরা দেখতে পাচ্ছি গত এক বছর ধরে আমাদের কিছু শিল্পী সমাজ একত্রিত হয়ে সেই স্বৈরাচারের জন্য মায়া কান্না করছে। এটা দুঃখজনক। শিল্পীরা সবসময় সত্য ও ন্যায়ের পক্ষে থাকবেন, এটাই স্বাভাবিক ছিল। অথচ আজকের বিভাজন প্রমাণ করছে কেউ কেউ জনসাধারণ থেকে বিচ্ছিন্ন হয়ে সুবিধাভোগী গোষ্ঠীতে পরিণত হয়েছেন। তিনি অভিযোগ করেন, অতীতে স্বৈরাচারী সরকার সাধারণ মানুষকে দমন করেছে, শিশুদের হত্যা করেছে, বিরোধী মতের মানুষদের কারাগারে নির্যাতন করেছে, অথচ সেই সব শিল্পীরা এখন নীরব থেকেছেন। ২০২৪ সালের গণ অভ্যুত্থানের প্রসঙ্গ টেনে বিএনপির এই নেতা বলেন, ছাত্র জনতার রক্তের বিনিময়ে সেই স্বৈরাচারী সরকারের পতন ঘটেছে, কিন্তু তারা এখনো নানা ষড়যন্ত্র চালিয়ে যাচ্ছে। শিল্পীদের উদ্দেশ্যে তিনি আহ্বান জানান, শিল্প চর্চার মাধ্যমে জনগণের সত্যিকারের জীবন ও অধিকার তুলে ধরার জন্য। একই সঙ্গে প্রতিবাদী শিল্পী সমাজকে সবসময় অন্যায়ের বিরুদ্ধে সোচ্চার থাকার আহ্বান জানান। মানববন্ধন শেষে কর্মসূচি ঘোষণা করেন জাসাসের যুগ্ম আহ্বায়ক ও গীতিকার ইথুন বাবু। তিনি বলেন, আগামী ২১ দিনের মধ্যে শিল্পকলা একাডেমি ও সচিবালয় থেকে কালচারাল ফ্যাসিস্টদের সরানো না হলে কঠোর আন্দোলন কর্মসূচি ঘোষণা করা হবে। এ সময় সাংস্কৃতিক কর্মী শিবা শানু সহ নাট্য, অভিনয় ও চলচ্চিত্র অঙ্গনের অনেকে উপস্থিত ছিলেন। যুক্তরাষ্ট্রের নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে আওয়ামী লীগের নেতা কর্মীদের হামলার ঘটনায় মার্কিন পররাষ্ট্র দপ্তরে চিঠি দিয়েছে কনসুলেট। মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিস, মেয়র ও স্থানীয় পুলিশকে আনুষ্ঠানিকভাবে চিঠি দিয়ে জড়িতদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। নিউ ইয়র্কের বাংলাদেশ কনসুলেট জেনারেল এই চিঠি দিয়েছে। বাংলাদেশ কনসুলেট জেনারেলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, জুলাই গণ অভ্যুত্থান দিবসের প্রথম বার্ষিকী উপলক্ষে গত রোববার নিউ ইয়র্কে বাংলাদেশ কনসুলেট জেনারেলে একটি মতবিনিময় সভা হয়। এতে প্রধান অতিথি ছিলেন তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ মাহফুজ আলম। এছাড়া বাংলাদেশি শিক্ষার্থী সহ বাংলাদেশ কমিউনিটির প্রায় ১৫০ শতাধিক অতিথি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। নিরাপত্তার স্বার্থে বাংলাদেশ কনসুলেটের অনুরোধে অনুষ্ঠান শুরুর আগে নিউ ইয়র্ক সিটি পুলিশ পর্যাপ্ত পুলিশ সদস্য মোতায়েন করে। বিজ্ঞপ্তিতে বলা হয়, মতবিনিময় সভাটি পণ্ড করার উদ্দেশ্যে এবং প্রধান অতিথিকে সরাসরি আক্রমণ করার হিংস্র মনোভাব নিয়ে বিকেল ৫টা থেকে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা কনসুলেটের সামনে অবস্থান নেন। তারা বাংলাদেশ সরকার বিরোধী বিভিন্ন স্লোগান দেন, অশালীন ভাষায় গালিগালাজ করতে থাকেন। এক পর্যায়ে তারা আগত অতিথিদের ধাওয়া করে অনুষ্ঠানে অংশগ্রহণে বাধা দেন। তারা আরও নানাবিধ অপকৌশল অবলম্বন করেন, যার অংশ হিসেবে তারা অতিথিদের উদ্দেশ্যে ডিম নিক্ষেপ করেন। অত্যন্ত ন্যাক্কারজনকভাবে কনসুলেটের প্রবেশ পথের পার্শ্ববর্তী অন্য একটি অফিসের কাচের দরজায় আঘাত করেন উল্লেখ করে জানানো হয়েছে, এতে দরজায় ফাটল ধরে। পুলিশ দুষ্কৃতিকারীদের এই ধরনের ধ্বংসাত্মক কাজে বাধা দেয়।
কয়েকজনকে আটক করে। দুষ্কৃতিকারীদের এই ন্যাক্কারজনক ধ্বংসাত্মক কার্যক্রমের স্থিরচিত্র ও ভিডিও ফুটেজ প্রমাণ হিসেবে ইতিমধ্যে পুলিশের কাছে দেয়া হয়েছে। তারা এই ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করবে বলে আশ্বস্ত করেছে। সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা প্রধান অতিথিকে হেনস্থা ও জীবননাশের উদ্দেশ্যে আওয়ামী লীগের দলীয় পতাকা সহ কনসুলেটের চারদিকে মধ্যরাত পর্যন্ত অবস্থান করেন। তবে পুরো সময় নিরাপত্তার স্বার্থে পুলিশের উপস্থিতি ছিল। অনুষ্ঠানে অংশগ্রহণের উদ্দেশ্যে প্রধান অতিথি যথাসময়ে কনসুলেটে গাড়ি যোগে প্রবেশের জন্য নির্ধারিত পথে নির্বিঘ্নে অনুষ্ঠানের স্থলে পৌঁছান। প্রাণবন্ত মতবিনিময় অতিথিদের সঙ্গে কুশল বিনিময় ও রাতের খাবার শেষে প্রধান অতিথি কোনো ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনা ছাড়া নির্ধারিত গাড়িতে তার গন্তব্যে পৌঁছান। প্রধান অতিথি চলে যাওয়ার পর পুলিশ অনুষ্ঠানের স্থল ত্যাগ করে। দুষ্কৃতকারীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের জন্য অনুরোধ জানিয়ে কনসুলেট জেনারেল ইতিমধ্যে স্থানীয় পুলিশ, মেয়র ও মার্কিন পররাষ্ট্র দপ্তরের স্থানীয় অফিসে পত্র দিয়েছে। প্রধান অতিথির অনুষ্ঠানে আগমন কিংবা প্রস্থানের সময় দুষ্কৃতকারীদের সঙ্গে তার কোনো ধরনের সাক্ষাৎ বা দূরতম কোনো সংযোগ কিংবা সংশ্লেষ ঘটেনি বলেও জানায় কনসুলেট জেনারেল। পতিত ফ্যাসিস্ট সরকারের দোসররা শত চেষ্টা সত্ত্বেও তাদের অসাধু উদ্দেশ্য সাধন করতে পারেনি। এই কাজে সম্পূর্ণভাবে ব্যর্থ হয়ে সামাজিক যোগাযোগ মাধ্যম সহ বিভিন্ন ডিজিটাল প্ল্যাটফর্মে নানাবিধ অপতথ্য ও প্রোপাগান্ডা ছড়াচ্ছে তারা। এই ধরনের মিথ্যা তথ্য ও প্রোপাগান্ডায় বিভ্রান্ত না হওয়ার জন্য সবাইকে অনুরোধ জানাচ্ছে কনসুলেট জেনারেল। বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানাকে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার সমর্থকদের হামলার প্রতিবাদ জানানো হয়। সোমবার দুপুর ১২টার দিকে ঢাকা সিলেট মহাসড়কের উপজেলার চান্দুরা এলাকার ডাকবাংলো মোড়ে এ কর্মসূচি পালন করে বিক্ষুব্ধ স্থানীয়রা। এ সময় প্রায় আধা ঘন্টা মহাসড়ক অবরুদ্ধ হয়ে পড়ে এবং উভয় পাশে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। পরে শান্তিপূর্ণভাবে কর্মসূচি শেষ হলে যান চলাচল স্বাভাবিক হয়। বিক্ষোভকারীরা অভিযোগ করেন, নির্বাচন কমিশনের শুনানিকালে এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল মোহাম্মদ আতাউল্লাহ ও তার সহযোগীদের উপর ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী রুমিন ফারহানার সমর্থকরা অতর্কিত হামলা চালায়। এর প্রতিবাদে তারা রুমিন ফারহানাকে অবিলম্বে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। বিক্ষোভ সমাবেশে বক্তব্য দেন এনসিপির সিনিয়র যুগ্ম মুখ্য সংগঠক দক্ষিণাঞ্চল মোহাম্মদ আতাউল্লাহ, বিজয়নগর উপজেলার প্রধান সমন্বয়ক প্রকৌশলী মোহাম্মদ আমিনুল হক চৌধুরী, উপজেলা বিএনপির আহ্বায়ক কমিটির সিনিয়র সদস্য ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা মিজানুর রহমান এবং এনসিপির নারী নেত্রী জয়ন্তী বিশ্বাস প্রমুখ। বক্তব্যে আতাউল্লাহ অভিযোগ করে বলেন, রুমিন ফারহানা ও তার সহযোগীরা গণতন্ত্রের নামে সন্ত্রাসী কায়দায় মত প্রকাশের স্বাধীনতা হরণ করেছেন। নির্বাচন কমিশনের শুনানি স্থলকে রণক্ষেত্রে পরিণত করে তারা প্রমাণ করেছেন জনগণের রায়ের উপর তাদের আস্থা নেই। আমাকে ম্যানেজ করার জন্য ইসির শুনানিতে আমার নামই রাখা হয়নি। তারা জানে না জুলাই যোদ্ধারা কখনো ম্যানেজ হয়নি। বিজয়নগরের 10টি ইউনিয়নকে ঐক্যবদ্ধ রাখতে চাই আমরা, কিন্তু রুমিন ফারহানা রাতের অন্ধকারে 3টি ইউনিয়ন সরিয়ে নিজের আসনে যুক্ত করার অপচেষ্টা চালাচ্ছেন। তিনি বলেন, সংরক্ষিত নারী আসনে অন্ধকারে ভোটের মাধ্যমে এমপি হয়েছিলেন রুমিন ফারহানা। তখন তিনি সরকারের সুযোগ সুবিধাও ভোগ করেছেন। এখন তিনি বিজয়নগরের চান্দুরা, বুধন্তি ও হরসপুর ইউনিয়নে গিয়ে মিথ্যাচার করছেন, যা কোনোভাবেই বিজয়নগরবাসী মেনে নেবে না। বিক্ষোভকারীরা ঘোষণা দেন, আগামী 3 দিনের মধ্যে রুমিন ফারহানাকে গ্রেপ্তার না করলে আরও কঠোর কর্মসূচি দেয়া হবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে প্রস্তাবিত আসন বিন্যাসের শুনানিকালে কেন্দ্রীয় বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ও ব্রাহ্মণবাড়িয়া ২ সরাইল আশুগঞ্জ আসনের মনোনয়ন প্রত্যাশী ব্যারিস্টার রুমিন ফারহানার সমর্থকদের হাতে জাতীয় নাগরিক পার্টি এনসিপি নেতাদের উপর হামলার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগরে বিক্ষোভ ও সড়ক অবরোধ কর্মসূচি পালন করা হয়েছে। দৈনিক মানবজমিনের অনলাইন ভার্সনে বিশিষ্ট সাংবাদিক মতিউর রহমান চৌধুরী বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে একটি কলাম লিখেছেন। চেঞ্জ টিভির দর্শকদের জন্য এটি তুলে ধরা হলো।
অভ্যুত্থানের শক্তিগুলোর মধ্যে সমঝোতার চেষ্টা চলছে, দূরত্ব কমানোর তাগিদ দেশি বিদেশি বিভিন্ন মহল থেকে। কিন্তু দূরত্ব কমছে না, বরং শেষ মুহূর্তে এসে ফারাক আরও বাড়ছে। আগে ছিল প্রস্তাব, এখন শর্তে পরিণত হয়েছে। প্রধান বিরোধী শক্তি বিএনপির সঙ্গে জামাত ইসলামী ও এনসিপির মধ্যে নানা বিষয়ে যোজন যোজন দূরত্ব। ঐকমত্য কমিশন প্রায় প্রতিদিনই বৈঠকে বসে আনুষ্ঠানিকভাবে, কিন্তু কোনো বিষয়েই তাদের মধ্যে ঐকমত্য হচ্ছে না। পিআর পদ্ধতি নিয়ে বিএনপির সাফ কথা আমরা এতে নেই, এমনকি উচ্চ কক্ষেও তাদের আপত্তি। জামাত এনসিপির সুর একই, তারা বলছে পিআর পদ্ধতির ব্যাপারে সিদ্ধান্ত না হলে তাদের পক্ষে নির্বাচনে যাওয়া সম্ভব নয়। গণভোট প্রশ্নেও ভিন্নমত স্পষ্ট। বিএনপি বলছে এটা সংবিধানে নেই। জুলাই সনদের আইনি ভিত্তি নিয়েও বিরোধ। সংস্কার ও বিচার প্রশ্নে দূরত্ব কম, তবে সময় নিয়ে আপত্তি আছে। জামাত ইসলামী শঙ্কিত, তাদের শঙ্কার কারণ কি? তারা ভয় পাচ্ছে এই মুহূর্তে নির্বাচন হলে বিএনপি সর্বাধিক আসন লাভ করবে, তখন তাদের অভ্যুত্থানের অর্জনগুলো প্রশ্নের মধ্যে পড়বে অথবা হারিয়ে যাবে। একজন রাজনৈতিক বিশ্লেষক বলছিলেন, অভ্যুত্থানে জামাতের অর্জন সবচেয়ে বেশি। তারা অন্তত 16টি বিশ্ববিদ্যালয়ের নিয়ন্ত্রণ হাতে নিয়েছে। জামাত সমর্থকরা এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্য মনোনীত হয়েছেন। ক্যাবিনেট সেক্রেটারি থেকে শুরু করে প্রশাসনের শীর্ষ পদগুলো তাদের সমর্থকরা দখল করে আছেন। মাঠ প্রশাসনেও একই অবস্থা। ব্যবসা বাণিজ্যেও তাদের এক ধরনের নিয়ন্ত্রণ। তারা মনে করে বিএনপি ক্ষমতায় এলে সবকিছু ওলটপালট হয়ে যাবে। এসব কারণেই জামাত এই মুহূর্তে নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয় বলে মনে করা হচ্ছে। তাই তারা প্রতিদিনই নতুন করে শর্ত আরোপ করছে, যেসব শর্ত বিএনপির পক্ষে মানা সম্ভব নয়। দুই পক্ষকেই অনড় থাকতে বলছে একটি শক্তি। এর পেছনে নিশ্চয়ই কোনো বড় গেম প্ল্যান আছে। যাই হোক, ডাকসু নির্বাচনের দিকে জামাত তাকিয়ে আছে। সেই নির্বাচনেও তাদের বিনিয়োগ নানা কৌশলে। এনসিপির সমস্যা অন্য, তারা এখনো দলটিকে গোছাতে পারেনি, এমনকি নিবন্ধনও পায়নি। দুর্নীতি সহ দলটি প্রচন্ড চাপের মুখে। এর মধ্যে দুজন উপদেষ্টাকেও সরে যেতে হবে। এনসিপি মনে করে এই মুহূর্তে নির্বাচন হলে তাদের পক্ষে ভালো ফলাফল আসবে না, তাই তারা ফেব্রুয়ারিতে নির্বাচনের ব্যাপারে আগ্রহী নয়। এনসিপির প্রধান নাহিদ ইসলাম ইতিমধ্যে বলেছেন, নির্বাচন হয়তো ফেব্রুয়ারিতে হচ্ছে না। অভ্যুত্থানের তিনটি শক্তির মধ্যকার অনৈক্য বাংলাদেশের রাজনীতিতে নতুন সংকট তৈরি করতে যাচ্ছে বলেই মনে হয়। এখানে বিএনপি কি করবে? নির্বাচন ছাড়া তাদের সামনে কোনো বিকল্প নেই। পর্যবেক্ষকরা বলছেন, নির্বাচন না হলে শুধু বিএনপি নয়, জামাত এনসিপিও ক্ষতিগ্রস্ত হবে। অভ্যুত্থানের চেতনা হিংসায় বিলীন হয়ে যেতে পারে। হতাশ হবে জনগণ। এর থেকে অনেক কিছুই হতে পারে। এক অনিশ্চিত যাত্রাপথে দীর্ঘমেয়াদী ফৌজি শাসন কিংবা উগ্রবাদীদের উত্থান ঘটতে পারে। হিংসা রূপ নিতে পারে গৃহযুদ্ধে। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচনে স্ট্রাইকিং ফোর্স হিসেবে সেনাবাহিনী মোতায়েনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। মঙ্গলবার রিটার্নিং কর্মকর্তাদের সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নিরাপত্তা প্রসঙ্গে ডাকসুর রিটার্নিং অফিসার প্রফেসর ডক্টর গোলাম রাব্বানী বলেন, জিএমপি আমাদের সঙ্গে থাকবে। তারা সহযোগিতার পূর্ণ আশ্বাস দিয়েছে এবং ইতোমধ্যে কাজও শুরু করেছে। ভোটের দিন নিরাপত্তা ব্যবস্থা সম্পর্কে তিনি জানান, 3 স্তরের ব্যবস্থা থাকবে। প্রথম স্তরে প্রেক্টোরিয়াল বডি ও বিএনসিসি সদস্যরা থাকবেন বিভিন্ন ভোট কেন্দ্রে। দ্বিতীয় স্তরে থাকবে পুলিশ। আর তৃতীয় স্তরে নির্দিষ্ট পয়েন্টে অবস্থান নেবে সেনাবাহিনী। তারা সারাদিন স্ট্রাইকিং ফোর্স হিসেবে কাজ করবে এবং ভোট শেষে ব্যালটের নিরাপত্তায় নিয়োজিত থাকবে। বহিরাগত প্রসঙ্গে তিনি বলেন, ভোটের 7 দিন আগ থেকে কোনো বহিরাগত হলে থাকতে পারবে না। হাউস টিউটর ও প্রভোস্টদের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করা হবে। আমরা নোটিশ ছাড়াই হঠাৎ পরিদর্শন করব। তিনি আরো বলেন, ভোটের দিন পুরো ক্যাম্পাস সিলগালা থাকবে, শুধুমাত্র বৈধ ভোটাররা ঢুকতে পারবে। এ সময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের সংলগ্ন মেট্রো স্টেশনও বন্ধ থাকবে। অনাবাসিক ভোটারদের বিষয়ে তিনি জানান, বিশ্ববিদ্যালয়ের অর্ধেকের বেশি শিক্ষার্থী অনাবাসিক। তারা সাধারণত বিশ্ববিদ্যালয়ের পরিবহন ব্যবহার করেন। ভোটের দিনে ট্রিপ বাড়ানো হবে। পাশাপাশি জিএমপি কমিশনারকে অনুরোধ করা হয়েছে যাতে ঢাবি শিক্ষার্থীবাহী যানবাহন চলাচলে সহায়তা করে। এবার খুব জরুরি 1 মিনিট জানাচ্ছেন ইউনেস্কো ক্লাব পুরস্কার বিজয়ী সাংবাদিক আমিরুল মোমিনিন মানিক। খুব জরুরি 1 মিনিটে প্রত্যেককে আমন্ত্রণ। প্রিয় বন্ধুরা, জীবনের 2টি গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে, প্রথমত নিজের আত্মসম্মান ধরে রাখুন, দ্বিতীয়ত নিজেকে ছোট ভাবুন। প্রিয় বন্ধুরা, অনেক সময় আমরা নিজেকে নিজের অবস্থানে এমনভাবে দাঁড় করাই যে মানসিকভাবে জটিলতার মধ্যে পড়ে যাই। কিন্তু আপনি যদি মনে করেন যে না, আমি একজন সাধারণ মানুষ, স্বাভাবিক কাজকর্ম পরিচালনা করতে আমার কোনো সমস্যা নেই, তাহলে এই জটিলতার মধ্যে পড়বেন না। যখনই আপনি নিজেকে মনে করবেন অনেক কিছু, বড় হয়ে গেছেন, বিশাল ব্যক্তিত্ব, তখন নানা কিছু করতে গিয়ে আপনার মধ্যে একটা দ্বিধার পর্দা তৈরি হবে।
সুতরাং আসুন নিজেকে আমরা ছোট ভেবে জীবনকে স্বাভাবিক রাখি। দ্বিতীয় বিষয় হচ্ছে আত্মসম্মান বজায় রাখা। হ্যাঁ, এই পৃথিবীর অনেক কাজ আছে যেগুলোতে আপনার আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে, যেমন কাউকে অনুরোধের নামে বিরক্ত করা, বারবার ধর্ণা দেয়া, এতে আত্মসম্মান ক্ষুণ্ণ হতে পারে। এতে আপনি হয়তো ভাবতে পারেন যে আপনার কাজটি হয়ে যাবে বারবার অনুরোধের কারণে, কিন্তু না, আপনি যদি আপনার আত্মসম্মানকে বজায় রেখে আপনি আপনার বক্তব্য উপস্থাপন করেন, তাহলে ওই বারবার অনুরোধের চেয়ে বরং এটা অত্যন্ত গুরুত্বপূর্ণ, দামি এবং কার্যকর হতে পারে। সবাই ভালো থাকবেন, শুভেচ্ছা নিরন্তর। এবার দেশের বাইরের খবর। ফিলিস্তিনের গাজা উপত্যকায় ইসরায়েলি আগ্রাসনের ফলে সৃষ্ট মানবিক বিপর্যয় মোকাবেলায় ইসলামী দেশগুলোর পক্ষ থেকে 4টি জরুরি পদক্ষেপ গ্রহণের প্রস্তাব দিয়েছে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। ইসলামী সহযোগিতা সংস্থা ওআইসির এক জরুরি বৈঠকে তিনি এই প্রস্তাব উত্থাপন করেন। জায়নবাদী ইসরায়েলি সরকারের গণহত্যা অভিযানের প্রেক্ষাপটে আয়োজিত এই বৈঠকে আব্বাস আরাকচি ইসলামী দেশগুলোকে অবিলম্বে সমন্বিত পদক্ষেপ গ্রহণের আহ্বান জানান। তার প্রস্তাবিত 4টি পদক্ষেপ হল দখলদার ইসরায়েলি সরকারের সঙ্গে সব ধরনের সম্পর্ক পুরোপুরি ছিন্ন করা, ইসরায়েলের বিরুদ্ধে রাজনৈতিক, অর্থনৈতিক এবং আইনি নিষেধাজ্ঞা আরোপ করা, আন্তর্জাতিক আদালতে যুদ্ধাপরাধের বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণ ও বিচার নিশ্চিত করা, যেসব রাষ্ট্র জায়নবাদী সরকারকে অস্ত্র সরবরাহ করে এবং ন্যায় বিচার প্রতিষ্ঠায় ভেটো ক্ষমতা ব্যবহার করে তাদের বিরুদ্ধে সম্মিলিতভাবে রুখে দাঁড়ানো। ইরানের পররাষ্ট্রমন্ত্রী তাঁর বক্তব্যে বলেন, গাজা শুধু একটি স্থান নয়, এটি প্রতিরোধ এবং মানবিক মর্যাদার প্রতীক। আজ শুধু কথার সময় নয়, প্রতিশ্রুতিরও নয়, বরং এটি চূড়ান্ত পদক্ষেপ নেয়ার সময়। এছাড়া তিনি গাজার সংকট মোকাবেলায় মুসলিম বিশ্বের ঐক্যবদ্ধ ও কঠোর অবস্থান গ্রহণের উপর গুরুত্ব আরোপ করেন। দর্শক, শেষ করছি প্রতিদিনের গল্পের আজকের গল্প। changetv.press বাংলাদেশের ইউটিউব জার্নালিজমের অগ্রদূত। ভিজিট করুন এর ওয়েবসাইট www.changetv.press, youtube.com/changetvpress এবং সাবস্ক্রাইব করুন চ্যানেলটি। নিয়মিত লাইক, কমেন্ট ও শেয়ার করে আপডেট রাখুন নিজেকে। ভালো থাকুন, নিরাপদে থাকুন, শুভেচ্ছা নিরন্তর। changetv.press, এক ফোঁটা হলুদ নেই।